আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমার পথ এই গল্পের সমাপ্তি ক্লাস এবং এই ক্লাসে তোমাদের জন্য বাসার কাজও থাকবে। এটা অবশ্যই করতে হবে এবং অফিসে তা জমা দিতে হবে। তো গত ক্লাসগুলোতে যে সকল বর্ণনা ছিল সে সকল বর্ণনার কথা আমরা আরেকটু মনে করি। আমার পথ কেমন হবে এবং আমার পথ চলতে গেলে আমার এক জীবনে কি কি বিপদ বা আসন্ন যে সকল সমস্যা কি কি আসতে পারে এগুলো সম্পর্কে ধারণা। যাই হোক, কাজী নজরুলের লেখা এই গল্পে তিনি খুব সুন্দর করে বুঝিয়েছেন যা আমরা পূর্ব ক্লাসগুলোতে যত সামান্য হলেও আমরা ধারণা পাই। তবে আজকের ক্লাসের যে বাসার কাজটা থাকবে এটা নিজের থেকে উপলব্ধি করে লিখতে হবে, যা পাঠ্য বইয়ের সাথে মিল রেখে নিজের থেকে উত্তরটা দিতে হবে যে আসলে তোমরা এই গল্পটা পড়ে কি শিখলে। এটাই থাকবে তোমাদের কাজ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের মূল আয়োজনে। কাজী নজরুল তিনি মানুষের জীবন কেমন হওয়া উচিত বা প্রত্যেকটা মানুষের জীবনে কি কি সমস্যা আছে এই সকল সমস্যা সমাধানের জন্য তিনি যে সকল বৈশিষ্ট্য বা লক্ষণগুলো তুলে ধরেছেন বা তার নিজের জীবনেও দিয়ে বা অন্যের জীবনে দিয়ে তিনি উপলব্ধি করেছেন, এগুলো আমরা আমাদের এই পাঠের সমালোচনা পর্ব হতে পারে, কথোপকথন হতে পারে বা মত বিনিময় হতে পারে, এভাবে আমরা বুঝবো। যাই হোক, আমরা প্রথম অংশে আসি। আমার পথ, আমি আমার দেহরাজ্যের মালিক। এর আগের ক্লাসগুলোতে বলেছি যে দেহরাজ্যটাকে আমি আমার নিজের মনস্তাত্ত্বিক এবং নিজের চিন্তা দিয়ে আমি উপলব্ধি করি। তো এই চিন্তাটা আমি এখন কি করব, এটা আমার চিন্তার একটা বইয়ের প্রকাশ। আমি চিন্তা না করে কোনো কাজ করব না। তাই এই চিন্তা থেকে আমাদের উপলব্ধি বোধটা জাগ্রত হবে। তা আমরা যে কাজটা করতে চাই সচরাচর এটা পরিকল্পনা ছাড়াই করে থাকি। দেশের অধিকাংশ মানুষ, এটা বলা চলে তারা 75% হতে পারে যারা শ্রমজীবী, এদের কিন্তু কোনো কর্ম নির্দেশ থাকে না বা কর্ম পরিকল্পনা থাকে না। তবে কিছু করবে এই পরিকল্পনা তাদের আছে, কিন্তু কি করবে এটা ঠিক নেই। শ্রমজীবী মানুষগুলো যেমন তারা যখন যে কাজ পায় তখন সেই কাজই করে, এটা হলো তাদের একটা রুটিন। কিন্তু দেখা যায় আজকে রাতে যখন আমি ঘুমাবো, সকালবেলা পরের দিন সকালবেলা কি করবো এই পরিকল্পনা থাকে না। তাই আমরা যদি এই পরিকল্পনা আগে থেকেই তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের আগামী দিনটা খুব সুন্দরভাবে পরিসমাপ্ত করবে, অর্থাৎ পূর্ব পরিকল্পনা করা। তো এই ধরনের রুটিন আমাদের থাকে না। তাই আমাদের পথটা আসলে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে বিপদ আসন্ন হয়ে পড়ে। তা আমরা আমাদের জীবনটা কেমন ভাবে পরিচালনা করব, কি করলে কি হবে, এটা আমাদের পূর্ব ক্লাসগুলোতে দর্শন হলে ধারণা পেয়েছি। তাই আমরা নিজ অভিজ্ঞতা এখানে মত প্রকাশ করব। হ্যাঁ, তবে আজকে যে প্রশ্নগুলো থাকছে আজকে ক্লাসের, দেখে নিই বাসার কাজটা কেমন হওয়া উচিত। বাসার কাজ এটা অনুধাবনমূলক একটা প্রশ্ন। তোমরা এর আগে এসএসসি পর্যন্ত সৃজনশীল বিষয় তোমরা পড়ে আসছো, কিভাবে আনসার করতে হয় এটা তোমরা জানো, তার নতুন করে কিছু বলার নেই। তবে একটা ক্লাস তোমাদের শুধুমাত্র সৃজনশীল কিভাবে লিখতে হবে এর ছোট পরিসরে একটা ক্লাস নিয়ে তোমাদের একদিন বুঝিয়ে দেব। তো আজকে শুধুমাত্র তোমরা বইয়ের সাহায্য প্লাস তোমার নিজ অভিজ্ঞতার বর্ণনা বা নিজ থেকে কিছু বুঝে লেখার যে কোনো উপমা দিয়ে তোমরা এটা লিখতে পারো। তাই অনুধাবন প্রশ্ন তোমরা সেই দুটোর পন্থা অবলম্বন করে অ্যান্সারটা করতে পারবে। যেমন অনুধাবন প্রশ্ন, তার ভেতরের ভয়, যার ভেতরে ভয় সেই বাইরের ভয় পায়। আমি যদি এটা কিছুটা বলা হয় যে কিং কর্তব্য বিমূঢ়, এরকম মানে কি করব এটা বুঝে না ওটা হতভম্ব, ঠিক প্রশ্নটা ঠিক সেই ক্যাটাগরি মানুষের জন্য। আমার ভিতরে একটা ভয় আছে, এখানে ভয় যদি আমার ভিতরে থাকে তাহলে বাইরের ভয়ও আমাকে চেপে বসবে। কিন্তু আমার ভিতরে যদি সাহস থাকে,
বাইরে কোনো ভয় আমাকে গ্রাস করতে পারবে না, হোক না যে কোনো কাজ। তবে আমরা ভিন্ন কিছু এগুলো লক্ষ্য করতে পারি এই ধরনের মানুষের মধ্যে। হ্যাঁ, ভিতর থেকে ভয় আছে, কিন্তু বাইরে অনেকটা সময় সে সাহসের সাথে অনেক কাজ মোকাবেলা করে। তো আমরা এইটাও ধরে নিতে পারি যে আমার ভিতরের ভয়টাকে আমি আস্তে আস্তে জয় করে ফেললাম, আমি বুঝতে চেষ্টা করলাম যে আসলে কি হবে। ছোট্ট একটা গল্প দিয়েই তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিই। এক ভদ্রলোক বিস্তার এক মাঠ অতিক্রম করতেছিল। ঠিক এই প্রান্ত থেকে অপর প্রান্ত, সূর্য পশ্চিম দিক বরাবর তার গমন, অর্থাৎ সে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। গোধূলির শেষ লগ্নে লাল আভা আকাশ কোন অংশে ছেয়ে আছে, অর্থাৎ আর একটু বাদ হলেও আর একটু বাদেই সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হবে, রাত। ঠিক সে দেখছে যে পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায়, ঠিক অনেক দূরে তার দৃষ্টিতে মনে হলো কেউ যেন বসে হাত নাড়াচ্ছে, এরকমটি মনে হলো। এই জনশূন্য এলাকায় আমি সেই ভদ্রলোক একাই যাচ্ছেন। তিনি নিজের মধ্যে এমন ভয় পাচ্ছিলেন, যদি এই নির্জন এলাকায় কিছু হয়, ভূত হয়, অবশ্য ভূত বলে বাস্তবের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভিতরের যে ভূত যে ভাবটা, যে আমার নিজের মধ্যে ভয় লাগছে, ভূত কেমন দেখতে হয় আজ পর্যন্ত কেউ জানে না, কিন্তু আদৌ এটা নাই, কিন্তু নিজের থেকে একটা কল্পনা করে একটা প্রতিশ্রুতি এঁকে নেয় ভূতটা এমন হতে পারে। ঠিক তার মনে হলো এমন যে সামনে যে বসে আছে সে ভূত হতে পারে, মাথা চুলগুলো অনেক লম্বা, তারপরে হাত নেড়ে নেড়ে নাহলে কোনো কিছু নেড়ে নেড়ে সে নিজেকে বাতাস করছে এমন মনে হচ্ছে, কিন্তু দেহের আকৃতি অনেক বড়। সূর্যের আভার অর্থাৎ লাল আভা যে অংশটা ঠিক তাকে অতিক্রম করে পিছিয়ে আসছে, এটা সে পূব থেকে দেখছে। এখন এই ভদ্রলোক 3 পা আগায় 2 পা পিছায়, এই করতে করতে কোন রকমে ঠিক তার কাছ মানে পাশাপাশি আর কি গেছে। কেন যেন মনে হলো যান যায় যাক, এত পথ এসেছে আর ঘুরে দিতে পারবো না, দেখেই ছাড়বো আসলে কি আছে। তাই এই সাহসটুকু সে সঞ্চয় করে সে গেল। যে দেখে জনশূন্য এই মাঠে ধানের মৌসুমে যে সকল ময়লা ফেলানো ছিল স্তূপ, এগুলো জমাট করে রাখছে এক জায়গায়। ওর উপরে কলমি বলে এক ধরনের লতা হয়, ঠিক ওর পাতাগুলো হেলে দুলে নড়ছে ওর উপরে। কিন্তু এই লোকটা যদি ওই ভয় পেয়ে পিছিয়ে চলে যেত, তাহলে কিন্তু তার অনেকটা পথ ঘুরতে হতো। তাই ভিতর থেকে আস্তে আস্তে সাহসে সঞ্চার করে সে সামনে এগিয়ে এলো। আমি সব বুঝতে পারলো এটা তার ভুল, মানে ভ্রান্ত ধারণা ছিল, একটা ভিতরকার ভয়। এটা সে মনের ভিতরে সে বুঝতে পারলো, বাস্তবে তার দেহ শক্তি দিয়ে সে চলে এলো। কিন্তু একটা পর্যায়ে সে বলতো যে আসলে এটা আমার ভুল ধারণা ছিল। তাই এখানে এই কথাটা যে যার ভিতরে ভয়, মানে আমার মনের মধ্যে ভয়, আমার দেহের ভয়, সে বাইরে ভয় পায়, বাইরে যে ভয়টা সে এটা পেয়ে থাকে, সেটা যে করে হোক না কেন। আচ্ছা, পরের প্রশ্নটা হলো যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আমি অনেক ব্যক্তির জীবন বা আত্মকাহিনী আমি শুনছি, আমার নিজের জীবনেও আছে। তবে যারা জীবনের সফল এবং অনেক অর্থের মালিক, তারা কিন্তু একটা কথায় বারবারই বলছে, যেটা তুমি পারো, খুব ভালো পারো, অবসর পেলে যেটা তুমি করো, অর্থাৎ যেটা তোমার দেহে গেঁথে আছে, তোমার মাথার মধ্যে গেঁথে আছে, খেলা ছলে করো, অর্থাৎ যেটা তুমি খুব ভালো করো এবং তার মধ্যে তোমার যে বিষয় সম্পর্কে তোমার অগাধ দক্ষতা আছে, একটা পর্যায়ে বিচক্ষণতাটুকু ওর মধ্যে বিদ্যমান, ওই বিষয় সম্পর্কে তুমি কারো না কারো মানে যে কাউকে তুমি উদাহরণ দিতে পারবে, তাকে বোঝাইতে সক্ষম হবে, এমন কাজকে তুমি তোমার জীবনের জীবিকা হিসেবে বেছে নাও। তাই এখানে যদি আমি আমাকে চিনি তাহলে আমি একটা পর্যায়ে আমার আত্মনির্ভরতা বেড়ে যাবে, আমার নিজের প্রতি আমার নিজের বিশ্বাসও বেড়ে যাবে। এখানে 2জন ব্যক্তির কথা আমরা তুলে ধরতে পারি, ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং রুবেল। মুস্তাফিজুর রহমান শিক্ষা থেকে বেশি না হইলেও, বেশি দূর না এগিয়ে দিতে পারলেও, তার জীবনে একটা চ্যালেঞ্জ ছিল। তার বাবা মা কিন্তু তাকে ক্রিকেটার হইতে বলে নাই, বরং ক্রিকেট
খেলতো বলে পলায় পলায় কিন্তু সে লুকায় স্কুল ফাঁকি দিয়ে সে খেলাটা করতো। যখন একটা পর্যায়ে সে নিজেকে তুলে ধরতে পারলো তখন তার পরিবার তাকে সাপোর্ট দিল। প্রত্যেকের জীবনে এমনই, পড়ালেখা কার ভালো লাগে, কারোর ভালো লাগে না, কারণ এটা নিষ্ফল। এক কথায় যখন পড়ি তখন পড়ার পরের প্রাপ্তি আমরা পাই না। হ্যাঁ, পড়তে হবে পড়তে হবে, পড়তে পড়তে পরীক্ষা হবে, পরীক্ষার ফল আবার ভালো হবে, তখন আমার নিজের কাছে ভালো মনে হবে যে আমার নিজের চেষ্টা আমি এই পর্যন্ত বা আমি নিজে একটু শিখছি এরকম মনে হবে। কিন্তু পুঁথিগত বিদ্যার এই শিক্ষা কি কাজে যদি সেটা বাস্তবে ফল না পাওয়া যায়, সমাজ যদি এই শিক্ষা থেকে উপকৃত না হয়, তাহলে এই শিক্ষার দরকার নেই। এটাই হলো জ্ঞানী গুণী এবং যারা সমাজের মোড়ল বা পরিচালক তারা এটা বলে থাকে। এখন আমার প্রশ্ন হলো অন্য জায়গায়, যদি আমি আমার নিজের ভিতরের মানুষটাকে চিনি তাহলে আমি যে কোনো মুহূর্তে আমি আমার ওই মেধা বা ওই শক্তিটাকে প্রকাশ করতে পারবো। আর যদি আমি আমাকে না চিনি, গোলামি করি, তাহলে তো হলোই। এটা আরো ভিন্নভাবে বলা যায়। শিক্ষার্থীরা তোমরা তোমাদের জীবন দিয়ে এটা দেখতে পারো। দেখবা যখন ঘুম তোমাকে চেপে বসে তখন তুমি ঘুমের ভিতরে নিমজ্জিত থাকো। এটা হলো অলস ব্যক্তিদের একটা জীবন চক্রের মধ্যে পড়ে। কিন্তু যারা চায় আল্লাহ দেওয়ার তকদির, সাধারণ যে তকদির, এই তকদিরের উপর যারা বসে থাকবে তাদের ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা ঠিক তার ভাগ্য পরিবর্তন করাবেন যে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়। এখন আমি বসে থাকলাম, আল্লাহ যখন ভাগ্য আমার যদি কিছু লিখে তখন এমনি এমনি দিবে, এটা হবে না। সেক্ষেত্রে নিজেকে পরিশ্রমী হতে হবে, নিজের জায়গা থেকে নড়ে চড়ে বসতে হবে এবং নিজেকে নিয়ে একটু সক্রিয়তা দেখাতে হবে। অন্যের কথায় নিজের গুণ এটা করা যাবে না যে ওই লোকটা এরকম, তাহলে হইতেও পারে আমি এরকম, আমি আমাকে নিজেকে তো চিনি না, হতে পারে। কিন্তু আগে দেখতে হবে ওই গুণটা আমার নিজের মধ্যে আছে কিনা। তা আত্মনির্ভরতা আগে তৈরি করতে হবে। আমি ব্যক্তি কেমন এটা বারবার পরীক্ষা করতে হবে। এখন আমার দ্বারা কি সম্ভব এটাও আগে বুঝতে হবে। একটা পর্যায়ে আমরা সেটা করতে পারবো যে যখন আমি নিজেকে বুঝে ফেলবো তখন আমার দ্বারা কি কি করা সম্ভব আমি সমাজে বা দেশে বা পৃথিবীতে এটা করে দেখাতে পারবো। দেখা গেছে জীবনে যাদের বেশি ব্যর্থতা তারাই সফল হয়েছে। পৃথিবীর অর্ধেকেরও বেশি সম্পদ যাদের কাছে, মাথা গুনে 5-7 জন লোক, এরা কিন্তু জীবনে বেশিরভাগই ক্ষেত্রে পদস্খলন হয়েছিল, ঘটেছিল তাদের জীবনে। একটা পর্যায়ে তারা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, পরে প্রশ্ন, মানুষ মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এটাকে বুঝিয়ে নিতে হবে। মানুষ ধর্মটা কি? মানুষ মানুষকে সেবা করবে, আর এটাই মানুষের ধর্ম হবে। আর এইভাবেই আমরা আমাদের সামাজিক জীবন অতিবাহিত করব। আর এখানে সুখ নিহিত। আর আমার জন্য আমি যদি একজনকে উপকার করি, সে আমাকে উপকার করবে, এটাই হবে জ্ঞান গর্ব এবং বৈশিষ্ট্য। এখন যদি কখনো আমি ধরে নিই আমি আমার নিজেকে শুধু সাহায্য করবো, অন্য কাউকে করবো না, তাহলে সেক্ষেত্রে বড় ভুল হবে। এক ভদ্রলোক, ছোট কথা দিয়ে বোঝাই, এক ভদ্রলোক তার বাড়ি থেকে বেশ দূরে যাবে, এক কথায় সফর বাইর হবে। তার সাথে একটা কুকুরও ছিল, তার ব্যাগে 4-5 দিনের খাবারও সংগ্রহ ছিল। এখন 2 দিন 3 দিন পার হইল, খাবার ছিল, খাইছে দুজনে, কুকুরও দিচ্ছে, সেও খাইছে। এখন চতুর্থ বা পঞ্চম দিনে যে ওই খাবার কম হয়ে আসছে, এখন লোকটা সে নিজে খাবার খাচ্ছে কিন্তু কুকুরটা না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। তাই সে কুকুরকে খাবার না দিয়ে সে নিজে কুকুরের বিয়োগ বেদনা কেমন হওয়া উচিত বা কেমন করতে হবে সেই কাজটা তিনি করে যাচ্ছেন। ওই একটা গাছের নিচে বসে সে কান্না করেই যাচ্ছে। এখন এক ভদ্রলোক তার পায়ে দিয়ে যাচ্ছিল, বলছে, ভাই আপনি কাঁদছেন কেন? বলছে যে এই কুকুরটা না খেতে পেরে মারা যাচ্ছে, তা আমি কাঁদছি, আমার জীবন, আমার এই যাত্রা পথের সঙ্গী সে ছিল। তখন ভদ্রলোকটা মানে কৌতূহল মতো বলছে যে তোমার ব্যাগে কি আছে? তো বলছে রুটি। তাই ওই দোকান দাও বা একটা রুটি দাও, তাহলে তো হচ্ছে বেঁচে যায়। এখন আমরা যদি এমন করি যে আমার নিজের জন্য আমি নিজেই বেঁচে থাকবো,
অন্যকে মেরে অন্য মরে গেল, আসলে এটাকে জীবন বলবে না, এটাকে বেঁচে থাকা বলবে না। যদি বেঁচে থাকা হইতো তাহলে চাঁদে এতদিন মানুষ চলে যেত, কারণ ওইখানে কিন্তু মানুষ একা একা বাস করতে পারে না। আর যদি বেঁচে থাকাই যেত তাহলে ওইখানে যে কেউ একজন চলে যেত, ওইখানে একা একা বসবাস করতো। কারণ মানুষ কিন্তু সমাজবদ্ধভাবে বসবাস করে, আর এই সমাজ থেকে যদি কোনো মানুষ চলে যায় তাহলে একটা কারণে তাকে চলে যেতে হবে, তাহলে মৃত্যু, লোকটা মারা যেতে হবে, তাহলে সে সমাজ থেকে মুক্ত হবে। সমাজের বাইরে যেতে হলে তাকে মরে যেতে হবে, এটা প্রথম এবং শেষ শর্ত। তাছাড়া অন্য কোনো ভাবে মানুষ সমাজের বাইরে যেতে পারে না। যাক, এটাকে বুঝিয়ে নিতে হবে। তাহলে মানুষ ধর্মই হবে সবচেয়ে বড় ধর্ম, তাহলে সেবার মাধ্যমে মানুষ ধর্মটাকে এটা প্রকাশ করতে হবে। এবার ৪র্থ নম্বর প্রশ্ন, মানুষ ধর্মকে সবচেয়ে বড় ধর্ম বলা হয় কেন? আচ্ছা, একই প্রশ্নটা একটু ঘুরিয়ে লিখছি। তাহলে মানুষের এই ধর্মটাকে কেন বড় ধর্ম বলা হয়েছে এটা বুঝিয়ে বলতে হবে। তো এর আগের প্রশ্নে আমরা একটু হলেও আলোচনা করছি, যাক এটা একটু একটা সাইড নিয়ে আমি উত্তরটা দিই। এক হলো, আমি যদি কাউকে সেবা করি, অসুস্থ ব্যক্তি যদি আমি সেবা করি, একটা পর্যায়ে অসুস্থ ব্যক্তিকে যখন সুস্থ হয়ে যাবে অসুস্থ ব্যক্তিটি, তখন সেও আমার আর উপকার প্রতিদান হিসেবে সেও আমাকে উপকার করবে। তো আমি যখন তাকে উপকার করলাম, আমার অসুস্থ সময়, আমার বিপদের সময় সে আমাকে উপকার করবে, তার মানে হলো দুইজন বেঁচে থাকলাম। এটা দিয়ে ছোট্ট একটা গল্প দেওয়া যায়। আমি এক কোনো প্রোগ্রামে এই গল্পটা শুনছিলাম, মনে নেই ঠিক, তবে গল্পটা আমি বলি। কাল্পনিক দোজক এবং বেহেশত। তা যদি আমরা এই রুমটাকে ধরে নিই যে এটাই দোজক, আবার পাশের রুমটা বেহেশত, তো এইখানে আমরা যারা নিজেরাই বেঁচে থাকতে চাই ঠিক তারাই এখানে থাকবে। দেখা গেল দোজক অনেক গর্ত হবে, আগুন থাকবে, অনেক আযাব থাকবে, এরকম বৈশিষ্ট্য প্রায় লিখিত এটা তুলে ধরা হয় বা আমরা এটা বুঝি। এই ঘরটার মধ্যে যারা দোজকবাসী তারাই থাকবে। দেওয়ালটা অনেক উপরে, অনেক হাই, খুব সহজে উপরে উঠা যাবে না। তো কেন এটা দোজক বলা হয়েছে? যে এই দোজকে কোনো সিকিউরিটি নেই, পুলিশ নেই, কিন্তু বেহেশতে দোজক মানে সিকিউরিটি আছে, বৈশিষ্ট্য। কিন্তু এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে দোজকে সিকিউরিটি নেই মানে পুলিশ নেই, আচ্ছা বেহেশতে সিকিউরিটি পুলিশ আছে, এটা কেমন ব্যাপার? হ্যাঁ, ব্যাপারটা একটু ভেঙে বলছি। বলা আছে দেওয়ালটা অনেক উপরে, এখন একজন ব্যক্তি নিজের চেষ্টায় কোন রকমের দেওয়ালের উপর পর্যন্ত উঠছে, এখন আরেকজন ব্যক্তি দেখছে যে ও তো উঠে গেল, ও তো চলেই গেল, তাহলে দৌড়ায় দিয়ে তার পাটা লাফ দিয়ে তার পাটা ধরে বসে। এখন যে পা ধরে বসে সে উপর থেকে ব্যক্তি আবার নিচে চলে আসে। তাই এই মানুষের চিন্তা, এটা পরিবর্তন হয় না বলে ঠিক এই দোজকখানা থেকে কেউ মুক্তি পায় না। এবার এই জন্য পুলিশগুলো বলছে যে এরা এত চিন্তার পরিবর্তন করে নাই বলে এরা এই সারা জীবন এই জায়গায় থাকবে, যদি কখনো এখান থেকে কেউ বেরিয়ে আসতে পারে তাহলে ওরা বেঁচে যাবে, এই কথাটা বলা। এবার বেহেশতে কেন পুলিশ সিকিউরিটি আছে? প্রশ্ন করা হলো এক পুলিশকে যে এখানে বেহেশতে, এখানে তো আনন্দের জায়গা, এখান থেকে এখানে কেন আপনারা আছেন? তখন পুলিশটা বলছে যে কেন? বলছে যে এই সুন্দর জায়গা থেকে যদি কেউ পলায়ন করে সেজন্য আমরা পাহাড়রত আছে। তো বলছে এইখানে আসলে পলায়ন করবে কেন? যদি করে এই জন্য। তো বলছে তাহলে দুটো একটা কাহিনী বলে। না, এরকম কোন ইতিহাস বা নাই, এরকম কোন গল্প নাই যা বলা যায়। তবে এখানে মানুষগুলো খুব সুন্দর। দোজকের খাবার আর এই বেহেশতের খাবার একই, দোজকের খাবার আর বেহেশতের খাবার একই। বেহেশতের মানুষগুলো আর দোজকের মানুষগুলো একই খাবার খায়। দোজকের মানুষগুলো কি করে, দেহের তুলনায় হাতগুলো অনেক লম্বা। এই হাত এইখান থেকে ধরলাম 5 ফিট লম্বা, এবার এই হাতের এইখান থেকে এই অংশ দেখা গেল 7 ফিট লম্বা, আর দেহ হলো 5 ফিট। তাহলে দেখা গেল এই হাত এইখান থেকে 5 ফিট, আবার এইখান থেকে 7 ফিট, তাহলে ওদিক চলে যাবে। কিন্তু খাবারটা চামচ দিয়ে খেতে হবে, শর্ত।
এখন ওই হাত এই হাত, তাহলে ওইখান থেকে ওই দরজা পর্যন্ত বা আরো অনেক দূর চলে যাবে। তো এখান থেকে চামচ দিয়ে ওইখান থেকে ঘুরে মুখে খাওয়া যাবে না। আর বেহেশতের মানুষ কি করছে, যখন এটা খাওয়া যাচ্ছে না তখন একজন আরেকজনকে খাওয়াই দেয়। তাহলে আমি কাউকে খাওয়াই দিলাম, সে আমাকে খাওয়াই দিল, এটা পজিটিভ চিন্তা। আর দোজখের মানুষ চিন্তা ভাবনা করে না আমি নিজেই খাবো, সেই জন্য খাবার, তাদের খাবার সব নষ্ট হয়ে যায়, পড়ে যায়। আর বেহেশতের মানুষের খাবার নষ্ট হয় না, একজন আরেকজন খাওয়াই দেয়, সব দুই জনে পেট ভরে দেয়। এভাবে এই ছোট্ট দিকে এই প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করলাম। মানুষ ধর্মকে সবচেয়ে বড় ধর্ম এখানে বলা হয়েছে, মানে সেবার মাধ্যমে ধর্ম, এই কাল্পনিক এই স্বর্গ নরক বা বেহেশত দোজখের আমি বর্ণনা দিলাম এই প্রশ্ন থেকে, মানে এই প্রশ্নের আলোকে। তাহলে তোমরা তোমার নিজ যোগ্যতায় ঠিক এরকম সুন্দর সুন্দর কথা তোমরা লিখে এটা উত্তর দিবে। পরের প্রশ্ন, সবচেয়ে বড় দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে? সব থেকে বড় দাসত্ব বলতে যা বোঝানো হয়, আমি এই কথা এর আগেও বলেছি, অন্যান্য ক্লাসগুলোতেও বলেছি, আর জীবনে চলার জন্য এই কথাগুলো আমি বেশিরভাগ মেনে চলি, বা আমি এটা তোমাদের বলে থাকবো, বা এটা সবাই উপদেশ হিসেবে বলে। মানুষ সবচেয়ে বড় দাসত্ব, বাংলাদেশে সরকারি চাকরি যারা করেন তারা একটা চিন্তায় থাকেন, মাস গেলে তো একটা বেতন পাবো, তা ওরা আমার দিয়ে যে কাজ করাক না কেন। আমি ছোটখাটো একটা উদাহরণ দিয়ে এটা বলি। সরকারি একটা চাকরিতে হয়তোবা 20, 25, 30 একটা বেতন বা অনারিয়াম মাস শেষে পাওয়া যায়, ফিক্সড এটা। আরেকজন ব্যক্তি সে অনেক লেখাপড়া শিখে সে চাকরি করে নাই, ছোটখাটো একটা ব্যবসা শুরু করছে, তাতে কোনো রকমের মাসে 2-3 হাজার টাকা আসে, কষ্ট করে তার দিনগুলো চলে। এখন এই শিক্ষিত মানুষ তো আর এই অল্প টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সে চায় তার ব্যবসাটা আরো বড় করতে, আরো ব্যবসাটাকে বুঝে নিতে। একটা পর্যায়ে সে ব্যবসা বুঝতে 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 এমন জায়গায় চলে গেছে যে আজকে ব্যবসা যেটা ছোট ছিল এটা অনেক বড় হয়ে গেছে। এবার এই ব্যবসাটা যেটা বড় হয়েছে ওর পাশাপাশি আরো কয়েকটা প্রোডাক্ট তার ওই ব্যবসার সাথে যোগ করছে, যোগ করে আরো বড় হয়ে গেছে। তখন একটা পর্যায়ে তার মাস শেষে প্রথমে যখন 3,000 অতিরিক্ত আয়ের অংশ দেখাইতো, জীবনের একটা সময় সে এখন কয়েক লক্ষ বা কোটি কোটি টাকা তার এই অংশের সাথে যোগ হয়েছে। আমরা যদি কতগুলো কোম্পানি দেখি, যেমন বাটা কোম্পানি, আবার আকিস বা অন্যান্য যে সকল কোম্পানি, এরা কি করছে, ছোট থেকে বড় হয়েছে। বিশ্বের কতগুলো দেশ বা বিশ্বের প্রায় দেশগুলো যারা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলে যাই বলা হোক না কেন, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, তারা চা বিক্রি করা, জুতো সেলাই করা, তারপর হকারি করা, মানে ছোটখাটো এই সকল কাজ দিয়ে তারা কিন্তু আজ এই পর্যন্ত আসছে। তো আমরা কিন্তু কেউ একবারে ধনী পরিবারে আমরা জন্ম নেই না, আমাদের অতীতের ইতিহাস বলে তারা খুব পরিশ্রমী ছিল, তাই একটা পর্যায়ে তারা অনেক অর্থের মালিক। তা আমাদের এখান থেকে যা বোঝা উচিত সেটা হলো, যদি আমরা পরিশ্রমী হই, সরকারি চাকরিরা এরা কিন্তু গোলামি করে, সরকারের গোলামি করে, মানে জনস্বার্থে তারা গোলামি করে, কিন্তু যারা ব্যবসা করে তারা নিজের স্বার্থে তারা কিন্তু এই কাজটা করে। যদি আমরা ধরি যে অধিক মুনাফা লাভের জন্য যারা ব্যবসা করে, যেমন মাঝে মধ্যে পেঁয়াজের দাম বেড়ে যায়, যে পেঁয়াজের দাম যৎসামান্য তাও হয়ে গেছে অনেক হাই, অর্থাৎ ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। কাঁচামরিচের দাম মাঝে মধ্যে থেকে থেকে কমে, আবার এমন মাঝে মধ্যে এমন খুব দাম বেড়ে যায় যা ক্রয়ের বাইরে, তখন শুকনো মরিচ খাওয়া লাগে, অনেক সময় না, মানে মরিচ না দিয়ে খাবারে চালিয়ে দিতে হয়। তারপরে নিত্য প্রয়োজনীয় চাউল, এও দাম বেড়ে যায়, পার কেজিতে 5 টাকা 10 টাকা করে, তাহলে বস্তায় অনেক। এখন প্রশ্ন হলো, যদি এই দাসত্ব থেকে আমরা মুক্ত হতে পারি, তাহলে সরকারি চাকরি আমরা এটাকে কেন আজ ধরে নেব? কিছু কিছু জায়গাতে এটা আমরা ধরেই নিয়েছি যে সরকারি চাকরি অনেক কিছু, এটা বড় সম্মানের। আসলে সব থেকে ভুল ধারণা ওটাই যে আমি একজন
বিশেষ ক্যাডার, বা আমি একজন পুলিশ প্রধান, একজন পুলিশের কর্মকর্তা, এরকম হতে পারে। কিন্তু আমরা একটা সরকারি চাকরি পাইলাম, ওইটাকে নিজের ক্ষমতাও ধরে নিলাম। আসলে যারা এই চাকরিটাকে যারা ক্ষমতা হিসেবে দেখে, এদের থেকে বোকা আর একটাও নেই। যদি এটাকে ওরা ক্ষমতা মনে করে, তাহলে বুঝতে হবে অযোগ্য লোককে এই পদে নিযুক্ত করা হয়েছে। কারণ ওই পদে মানুষকে সেবা দেওয়ার জন্য কিন্তু ওই পদে দেওয়া হয়েছে। তারা কিন্তু গোলাম, জনস্বার্থে গোলাম, জনগণের গোলাম। এখন ওইখানে যে যদি আমি আরেকজন হুমকি ধামকি দিই, অসৎ উপায়ে যদি আমি অবৈধ পথে যদি আমি ইনকাম করার জন্য বা টাকা রোজগার করার জন্য আমি তাদেরকে যদি সাধারণ মানুষ কিন্তু ভয়ভীতি দেখে তার থেকে আমি টাকা নিই, এটা হবে তাদের জন্য মানুষ বলা যাবে না, বিবেকহীন মানুষদের একটা আচরণ। আর নয় ছয় বলতে পারে যেটা তোমাদের ভাষাগত দিক সে সাথে মিলে। তো যদি আমি আমার চিন্তা, আমার ভাবনাকে যদি আমি আমার নেতা হিসেবে ধরি, তাহলে আমার অন্য কারোর গোলামি করা লাগবে না। যদি আমার জন্মসূত্রে যদি আমি গোলাম হিসাবে জন্মাই, আমার বাবা একজন ভূমি অফিসের পিয়ন, ভূমি অফিসের কর্মকর্তা, তাহলে আমিও চিন্তা ভাবনা করবো যে আমার ওই ভূমি অফিসের পিয়ন, ভূমি অফিসের কর্মকর্তা হইতে। আমার বাবা সুদ খায়, ঘুষ খায়, নানান কাজের সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, আর আমি ছোট হয়ে দেখি যে আমার বাবা এই কাজ করতে আছে। আর তখন আমার চিন্তা হবে এটা মনে হয় একটা প্রথা, সামাজিক প্রথা, তাই আমিও দুর্নীতির সাথে যুক্ত, বাবা যেটা করে গেছে আমিও দুর্নীতি করি। এটা হওয়া উচিত না। কারণ অন্যায়টা কিছু কিছু ব্যক্তির রক্তে এমন ভাবে মিশে আছে, ওইটাই তারা ন্যায় বলে ধরে নেয়। তা আমরা বুঝে নেব কি? সবচেয়ে বড় দাসত্ব বলতে আমরা নিজের বিবেক, নিজের চিন্তা, এটাকে আমরা দাসত্ব করবো। কেউ আমাকে হুকুম করছে এটা বড় কথা না, আগে তাকে জানান দিতে হবে যে আমার কি শক্তি আছে, আমি কি পারি, এটাকে জানান দিতে হবে। যদি একজন পিঁপড়া বা যদি একটা পিঁপড়া একটা বিড়ালকে মনিটরিং করতে চায়, তবে তাকে আগে বশ বানাতে হবে। আল্লাহ রাসূল বিদায় হজের এক ভাষণে তিনি বলছিলেন, যদি কোনো গোলাম নিজের যোগ্যতায় আমির হয় তবে তোমরা তাকে মেনে নিবে। এখানে বলা হয় নাই যে শাসকদের আদেশ, উপদেশ, শাসন, শোষণ সব মেনে নিতে হবে, এমনটি বলা হয় নাই। তাই এখানে যদি আমি নিজের ক্ষমতাকে যদি প্রকাশ করতে পারি, তাহলে একটা পর্যায়ে আমার ক্ষমতাটা জানান দেওয়া হবে, আর আমাকে সবাই ভয় পাবে বা আমার গুরুত্ব সম্পর্কে মানুষ জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এত কিছু আর বলার জো নাই বা এত কিছু আর বলতে চাচ্ছি না। আমি সহজভাবে যেটা বলছি, 5টা প্রশ্ন দেওয়া আছে, এটা থাকে তোমাদের বাসার কাজ, এই কাজটা করবে। আর বাসার কাজ বাধ্যতামূলক, অফিসে এসে জমা দিতে হবে। বাসার আজকের কাজ 1 সপ্তাহ সময় থাকবে, তোমাদের আগে ক্লাস বইয়ের সাহায্য নিয়ে তোমরা বাসার কাজটা করবে। এই 5টা প্রশ্ন উত্তর তোমরা লিখে অফিসে জমা দিতে হবে। আর এটা কিন্তু তোমাদের পরীক্ষার একটা অংশ। এখান থেকে প্রাপ্ত নাম্বার তোমাদের এক পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত হবে। এখন করোনা ভাইরাস মহামারী সারা বিশ্বকে গ্রাস করে আছে, মানে ধরে আছে। আমরা নিরাপদে থাকবো, বাইরে যদি প্রয়োজন পড়তে যাব, না হইলে প্রয়োজনের দরকার নেই। তো সেই জন্য অনলাইনের মাধ্যমে এই যে ক্লাস ব্যবস্থা প্রথাটা চালু হয়েছে, আমরা আপাতত যতদিন পর্যন্ত সরকারের ঘোষণা না আসে যে আমরা প্রতিষ্ঠানে এসে লেখাপড়া করব, ততদিন পর্যন্ত আমার বাড়ি থেকে এইভাবে পড়ালেখাটা চালিয়ে যাব। আর যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে এই সকল বিষয় বা বার্তানে কিভাবে লিখতে হবে তোমরা মন্তব্যে জানিয়ে দিও। প্রয়োজনে আমার ফোন নাম্বার তোমাদের কাছে অবশ্যই আছে, আর না থাকলে অফিস থেকে সংগ্রহ করবে। তোমরা আমার কাছে প্রশ্ন করে এগুলোর উত্তর পাবে, চেষ্টা করবো উত্তরটা দেওয়ার। আর সকলকে নিয়ে বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। সকলের সুস্বাস্থ্য সুন্দর কামনা করে বোর্ডের বাসার কাজ এটা কমপ্লিট করবে নির্দিষ্ট দিন পর্যন্ত। আর অফিস চলাকালীন সময়
তোমরা যে কোনো একদিন এসে এগুলো জমা দিবে। প্রতি সপ্তাহে কিন্তু তোমাদের ক্লাস থাকবে, প্লাস বাসার কাজ থাকবে অবশ্যই। যারা বাসার কাজ দেখাবে না, মানে অফিসে জমা দিবে না, তাদের কিন্তু এই অনলাইনে ক্লাসের যে নির্ধারিত নম্বর দেওয়া হবে আর কি, পরীক্ষার এই অ্যাসাইনমেন্টে নাম্বার যেটা দেওয়া হবে, এটা কিন্তু ওরা বঞ্চিত থাকবে। তখন আবার এটা বলতে পারবে না। তোমাদের উপস্থিতি এই খাতা জমা দেওয়ায় কাউন্ট হবে, এক কথায় তোমরা ক্লাসও করবে, আবার খাতা জমা দিলে এটা কাউন্টও করবে বটে। তবে এভাবে আর বিস্তার মানে সময় না বাড়িয়ে তোমরা অফিস থেকে তথ্যটা নিতে পারবে। আবারও বলি, বাসার কাজ গুরুত্ব সহকারে এটা করতে হবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি আনোয়ার ইসলাম, প্রভাষক।